শুধু লোকজন আর তাদের লাগেজই নিয়ে যায় তা না, তাদের আশা আর স্বপ্নকেও সাথে করে নিয়ে যায়। এই সিনেমার কোনো নির্দিষ্ট কাহিনী নেই, এই মানুষগুলোর মধ্যেই কোনো একজনকে কেন্দ্র করে গল্পটা সামনে এগোতে থাকে, আর এটাই হবে এই সিনেমার কাহিনী। কি বলছো? খাবার দাবার কিছু না? সাবধানে রাখো, এর ভেতরে ভেজা কাপড়। তো আমি কি করব? সব সময় চেঁচামেচি। আরে অন্ধ নাকি? চোখে দেখেন না আপনি? সরি। ধাক্কা মেরে সরি, লজ্জা করে না? সরি। আরে মহিলাকে ধাক্কা মেরে আবার সরি বলছেন? সরি। কিসের সরি? সরি। সরি বললেই সমাধান। সামনে দেখো, কি সব লোক যে 25 বছর ধরে হায়দ্রাবাদে আছি, 30 বছর ধরে বাসে যাতায়াত করছি। এসেছেন নাকি? হ্যাঁ, শুধু চুপ থাকেন না হলে মুখ ভেঙে দেবো। আরে বসেন বসেন, নামার পরে দেখা যাবে। সরি। সরি। এই কি অবস্থা? কি ব্যাপার, কেমন আছিস? এই তো, তুই কেমন আছিস? রেডি ল্যাবে চাকরি হয়েছে, আমার শ্বশুর ওখানেই আছেন, চাকরিটা উনিই ব্যবস্থা করেছেন। তা না হলে আর আমাকে কে চাকরি দেবে বল? তোর সিট কোথায়? ওইদিকে 5 নম্বর। আচ্ছা স্যার, কি বলেন? ছোটবেলার বন্ধু, অনেকদিন পর দেখা হলো, Very good. একটু গল্প গুজব করতে চাই। আপনি যদি ওই সিটে গিয়ে একটু বসেন তাহলে আমরা। এই জন্যই আমাদের এই দেশে ডিসিপ্লিন শেষ হয়ে যাচ্ছে। উনি একটা সিট পেয়েছে না, তাহলে ওখানে গিয়ে বসছে না কেন? আপনাদের এই সামান্য বন্ধুত্বের জন্য আমি সিট ছেড়ে দেবো? আমি 25 বছর ধরে হায়দ্রাবাদে আছি, 30 বছর ধরে বাসে যাতায়াত করছি, 250 কিলোমিটারের জার্নি, চাপ দেখে পুরোটা শেষ করি। সরি। সরি। পেপার নেন স্যার, পেপার নেন, আজকের তাজা খবর। 5 টাকা স্যার। এই পেপার, নে, পেপার, 1 টাকা ফেরত দে। আজকের তাজা খবর। এই ভদ্রলোক জানে না আমি মার্ডার করে এই বাসে চলেছি। এই খবরই উনি পড়ছেন। উনি যদি জেনে যান তাহলে খবর আছে। আরে তুই এখনো মার্ডার করা ছাড়িসনি? আরে না, এখন পর্যন্ত মাত্র 17টা মার্ডার করেছি। কমপক্ষে হাফ সেঞ্চুরি তো করবই। যখন আমি গলা টিপে মারি না, কিংবা গলা কেটে মারি, এরপর যে রক্ত বের হয়, ওরে বাপরে, পুরো শরীর ঝিমঝিম করে ওঠে। আপনার সিট নাম্বার কত? 5। ওই সামনেরটা। হ্যাঁ, সামনেই হবে, আমি খুঁজে নেব। আপনারা একসাথে বসেন, বন্ধু তো না? গুড নাইট। কথা বলেন আপনারা। আরে বাস থামার আগে ও আবার কাউকে বলে দেবে না তো? না, এখন বল কি অবস্থা? আচ্ছা, শহরে কি এখনো ইলেকশন চলছে? যাই বলিস না কেন, নিজের শহর আসলেই অন্যরকম। আচ্ছা বলতো, আমাদের ওই বন্ধুটার প্রেম কত দূর এগোলো? আরে ওই অর্জুন, তোর যে ব্যাচমেট ছিল, ওই বন্ধুটার কথা বলছি। ও আজকাল কি করছে? শ্রীমদ ভগবত গীতায় ভগবান যে অর্জুনের কথা বলেছেন, আমার বন্ধু সেরকমই। আর আমার নাম মুকুন্দ। নামও যেমন, কাজও তাই। আমি সবসময় ওকে বাঁচাই। আজকাল এমন বন্ধুত্ব আর দেখা যায় না। এখন ওর গল্প বলি। অবশ্য ওর প্রেমের গল্প একদম আলাদা। তোমাকে প্রপোজ করেছি এরই মধ্যে 2 বছর হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কালকের কথা। অর্জুন, যখনই দেখি তুমি কারোর সাথে হেসে কথা বলছো, ওটা দেখে আমার ভেতরটা অস্থির হয়ে যায়। আমি তোমাকে যতটা দেখি, তুমি নিজেও নিজেকে দেখো না। আমার ইচ্ছে করে তোমাকে সব সময় দেখি। আচ্ছা দেখো, কে মানা করেছে? কিন্তু এখন তো 20 সেকেন্ডের বেশি দেখতে পারবো না। কেন, কি হয়েছে? গণেশনগরের ছেলেরা আছে না, ওদের সাথে কাল আমার ঝগড়া হয়েছিল। তারপর আর কি, রেগে গেলাম, ওদের বাইক তুলে খালের মধ্যে ফেলে দিয়েছি। আর সেই থেকে ওরা আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তো এখন আমার কি করা উচিত বলো তো? জলদি এখান থেকে পালানো উচিত। এই ধর ওকে। এই পালাতে যাবে না পারে। এই দাঁড়া। এই দাঁড়া।
এ তো চুপচাপ দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম মারামারি হবে। এসব ছেলেদের বুঝতে হলে পরের জন্মে ছেলে হয়ে জন্মাতে হবে, তবেই এদের বোঝা যাবে। এই ওরে মারার আগে আরেকবার ভাইবা দেখ, মনে হইতেছে সবাই রেডি, উল্টা আমাগরেই মারতে পারে। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আর মারতে পারবো না, পরে আসিস। এই শোন, ও খুব বেড়ে গেছে, এরকমই যদি চলতে থাকে তাহলে খুব খারাপ হবে। সব সময় ওকে বাঁচাস তুই, কতদিন এভাবে বাঁচাবি? হ্যাঁ, এই জিতবে বলেই ও মাঠে নামে, না হলেও মাঠে নামতো না। যা ভাগ। চেয়ারম্যান সাহেবের চতুর্থবারের মতো পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সরকারের তরফ থেকে শ্রেষ্ঠ সমাজকর্মীর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ধন্য ধন্য আপনি। এই যে দেখেন আপনারা, আমাদের চেয়ারম্যান সাহেব কত বিনয়ী, আমাদের সবার প্রিয় চেয়ারম্যান। শোনো ভাই, গত 25 বছর ধরে ও নির্বাচনে কিভাবে জিতে যাচ্ছে। হ্যাঁ শুনুন, আপনি এমএলএ আর উনি হচ্ছেন চেয়ারম্যান, ওনার পাশে আপনার থাকা উচিত না? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা পাচ্ছেন নাকি ওনার চাল? আচ্ছা শুনুন, কোথাও তলোয়ার চলে, কোথাও আবার বন্দুক চলে, আবার কোথাও বোমা মারতে হয়, কিন্তু আমাদের শহরে এসবের দরকার হয় না। এখানে তো মাথা দিয়ে সব কাজ হয়ে যায়। তবে আপনি মাথা খাটাবেন না, ফেটে যাবেন। শোন, মেহমানদের সবাইকে আসতে বলেছিস না? আসতে বলার চেয়ে ভ্যানিশ করে দিলে কেমন হয়? শুনলেন, এটা ওনার ভাই, সবসময় ভ্যানিশ করে দেওয়ার মোডে থাকে। চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের। হ্যাঁ, আনন্দ চেয়ারম্যান সাহেবের ছেলে, ছোট থেকে দেখছি সব সময় চেহারায় একটা এক্সপ্রেশন, ভীষণ রাগ, তবে ব্যবহার ভালো, সবাইকে সম্মান করে। চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের, চেয়ারম্যান সাহেবের। পাশের গ্রামের পঞ্চায়েত প্রধান নিজের ক্ষমতা ভুলে এখানে নেতাগিরি করতে এসেছিল, এখন মার খাচ্ছে। হিটলারের নাম শুনেছিস? যাকেই সন্দেহ হতো মেরে ফেলতো। গাধাকে যেখানেই নিয়ে যাও আর যতই কাজ করাও, কিচ্ছু বলে না। তুই কে? তোর ক্ষমতা কি? আমাদের ব্যাপারে নাক গলাস না? এই এলাকা দেখতে এত সুন্দর, তারপর লোক একে এত সেন্সিটিভ কেন বলে? আমি তো কিছুই বুঝি না। এখন তুমি দেখো এসআই এটা কোন ব্লাড গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ, ওবি পজিটিভ, এসব আমি আবার একেবারেই বুঝি না। আচ্ছা শোনো, ওকে নিয়ে যাওয়ার সময় ওর উপর গোমূত্র ছিটিয়ে দিও, ও মুক্তি পাবে আর আমরা পুণ্য। ছেলে হয়তো এমন, কাজ ছাড়া কিছুই বোঝে না, না বেশি কথা বলে না কম বলে। আর এই যে আরেকজন সব সময় শুধু কথাই বলে, নিজেও জানে না সে কি বলে। আরে ভাই, এখনকার ছেলেরা একদম আলাদা, সবাই নিজেকে ইঞ্জিনিয়ার ভাবে, বেশি কামাতে চায় কিন্তু পরিশ্রম করবে না। এভাবে কি ইনকাম করা যায় নাকি বলুন? এগুলোকে পেঁয়াজের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলা উচিত, তাহলেই যদি এগুলো শুধরায়। ভাই, ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না, উনি সব দেখতে পান, কিন্তু বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই। আমরা দুজন যেমন বন্ধু, তেমনি ওরা দুজনও ভালো বন্ধু। আরে ওনার ছেলের জন্যই তো আমার ছেলের এখানে আসা, তা না হলে ওকে আমি কবেই ব্যাঙ্গালোর পাঠিয়ে দিতাম। হ্যাঁ, পাঠানোই ভালো, না কারো কথা শুনে না কিছু করে। কি বলছেন ভাই? এত বছর পর উপরওয়ালার মেহেরবানিতে ভালো দিন এসেছে, এদের তো সকাল সন্ধ্যা ফুর্তি করা উচিত। এটাই তো সময় ফুর্তি করার। দায়িত্ব বাড়লে সব বুঝে যাবে। আমরা ওদের বলতেই থাকি
বুঝতে শেখো, শান্তিতে থাকো। ওরা মানবে কি মানবে না সেটা তো ওদের ব্যাপার ভাই। আমরা জানি না কার ভাগ্যে কি আছে। বাই ভাইয়া। ভাই কিরে, কোথায় ছিলে তো? কি খবর ভাই? তোকে না ছেলেরা তোর দিকে এভাবে কেন তাকায় বলতো? এই ওদিকে কি দেখছো? ভয় পায় তো তাই বারবার তাকানোর পর যদি ওদের ভয়টা কেটে যায়, এই জন্যই ওরা বারবার তাকায়। আচ্ছা, এমন কেউ কি আছে যে তোর দিকে তাকাই না? এর জন্য তো চরিত্র ভালো হওয়া চাই। যদি এমন কোনো ছেলে থেকে থাকে যে মেয়েদের দিকেই তাকায় না, তাহলে আমি ওকেই খুঁজছি। শোন, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, অর্জুন তোর গার্লফ্রেন্ড? আরে জানা, উঁচু দেয়াল থেকে আগে নামতে তো দে। তোর জন্য উঁচু। আজকের এজেন্ডা কি জানিস? কখনো হিংসা করবি না। দৌড়াস না, তোর জন্যই দাঁড়িয়ে আছে। আর কাউকে পেলি না। চেয়ারম্যানের ভাইয়ের মেয়েই জুটলো। মেয়েরা একটু হাসি দিলেই ছেলেরা একদম পাগল হয়েছে। যখন কেউ কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তখন এর অনেক সাইড ইফেক্টও থাকে, বুঝলি? সব সময় ভয় থাকে যে ওর মনে আমি ছাড়া অন্য কেউ নেই তো। একবার প্রেমে পড়লে তার জীবনটাই শেষ। এটার মতো ওপরওয়ালা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, সকল ধরনের আম খারাপ কাটা নজর বন্ধ থেকে করে যেন আয়, তোর বাঁচান, বদনজর ছাড়িয়ে কোনো দিই। অশুভ শক্তি আয় যেন না। পিছু না নেয়। তুই না আসলে কিন্তু ওর বদনজর ছাড়িয়ে দিবি। এসব কেন করছো মা? শুধু শুধু তুমি হাই 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 হাই, দেখো কিভাবে আগুন জ্বলছে। কত যে নজর লেগেছে কে জানে। কলেজের সব ছেলেদের নজর লেগেছে। দাঁড়া, এরপর তোরটা দেখছি। একটা ফুটাই পড়েছে, নজর লাগেনি। বানাকে আমরা কত ভালোবাসি সেটা তো জানেনই স্যার। এক লোফার ছেলে আমাদের পাড়ার মেয়েকে ভাগিয়ে বিয়ে করেছে। আমাদের লোক ওকে বোঝাতে গিয়েছিল, কিন্তু মারামারি লেগে ছেলেটা মারা যায়। ভয়ের তো কিছু নেই, তাই না? আপনি সাথে থাকলে ভয়ের কিছুই নেই। আমরা তো আপনারই লোক। এখন আসি স্যার। আচ্ছা নমস্কার। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, কলেজ থেকে এসে গেছিস? হ্যাঁ বড় চাচা, এসে গেছি। ভাইয়া, কলেজে সব ঠিক আছে তো না? ঠিক হ্যাঁ, থাকবে ঠিক না আছে। কেন? আমাদেরই তো কলেজ। কেউ কিছু বললে দাঁত ফেলে দেওয়ার জন্য আমাদের লোক আছে না? পড়ালেখায় যেমন বেসিক জিনিসের দরকার হয়, তেমনি জীবনেও কিছু বেসিক জিনিসের দরকার আছে, যার মাধ্যমে মনকে তুমি তোমার কন্ট্রোলের মধ্যে রাখতে পারো। এটাই হচ্ছে আমাদের জীবনের নিউটন ল, প্যাসকেল ল, ঠিক আছে? কেউ তোমার সামনে নাটক করছে আর এটা জানার জন্য তুমি কি করবে? এর জন্য ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানা অনেক জরুরি। ওর ভবিষ্যৎ কেমন, ও কি সামনের দিকে এগোবে নাকি পেছাবে, এটা জানা জরুরি। কি বুঝলে? মানুষকে দেখেই যদি না বোঝো তাহলে এমন পড়ালেখা করে কি লাভ? এত ভালো মন্দ চিন্তা করলে কিভাবে বিয়ে হবে? আমার মতে লেখাপড়ার মাঝখানে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলে সবার জন্যই ভালো। মা, আমি যদি বিয়ে করি তাহলে ইনকাম ট্যাক্স অফিসারকেই করব, নয়তো বিয়েই করব না। এটাই ফাইনাল ডিসিশন। কি বললি তুই? কি গো মা, তুমিও কি ওর মতো ভাবছো নাকি? ওই ইনকাম ট্যাক্স অফিসারের যদি কোনো ভাই বা বন্ধু থাকে তাহলে ওকেই বিয়ে করব। আচ্ছা। দুষ্ট কোথাকার। এই যা বলার এখনই বল। তুই বল না। তুই বলতে পারিস না? আমার কি, আমার ভাগ তো আমি পেয়ে যাই, তাই না? কে বলেছে আমাদের দেশ স্লো? Saddam Hussein was not arrested by American. American রা একনায়কতন্ত্রের খেলা খেলছেন। International joke.
পৃথিবীতে সবচেয়ে মহান দেশ হচ্ছে ইন্ডিয়া, যার সবচেয়ে দ্রুত বিকাশ ঘটছে। এখানকার লোকজন রাতে কখনোই ঘুমায় না, বরং তারা সকাল হওয়ার জন্য অপেক্ষা করে। ওরা এটা এজন্য করে না যে চাঁদ সূর্য ওদের অনেক ভালো লাগে। এখানকার যুবকরা তাদের দেশের জন্য জীবন দিতে পারে না, কিন্তু সারা রাত প্রেমিকার কথা ভাবার জন্য রাত জাগতে পারে। রোমান্টিক ইন্ডিয়া। এখানে দ্রুত রায় হয় না, দ্রুত ন্যায় বিচারও হয় না। ন্যায় বিচার হতে হতে জীবন শেষ হয়ে যায়। যে ধরা পড়ে সে অপরাধী, আর যে ধরা পড়ে না সে স্মার্ট গাই। ক্ষণে ক্ষণে মানুষ তার কথা বদলে ফেলে। এখানে একটা বা দুইটা ভাষা নেই, প্রত্যেক স্টেটের নিজস্ব ভাষা আছে, নিজস্ব রীতি আছে। যার যে ভাষা পছন্দ সেই ভাষায় কথা বলে। ফ্রি ইন্ডিয়া। পুরো পৃথিবীর মধ্যে মহান দেশ হচ্ছে ইন্ডিয়া। এই দেশে স্যান্ডেল পরে চলাফেরা করা সবচেয়ে বড় পাপ। আমার দেশ মহান। একটা সিগারেট হবে? খাবার চাইলে কেউ দেয় না, কিন্তু সিগারেট চাও, মদ চাও, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া জিনিস চাও, যে কেউ দেবে। এখানকার যুবকদের কাজ কাম করা পছন্দ না, শুধু এখানে ওখানে ঘুরে বেড়ানো। ওরা জানেই না যে ওরা নিজেদের জীবন ধ্বংস করছে। গুড নাইট ইন্ডিয়া। বেশি পড়লে এমনই হয়। এবার বুঝেছিস পড়াশোনায় কেন মনোযোগ দেই না? কি রে, চল, সিনেমা শুরু হয়ে যাবে। ও সিলেক্ট করতে করতে ইন্টারভাল হয়ে যাবে। তুই যা, আমরা আসছি। এই ওঠ এখান থেকে, অন্য জায়গায় বস। আসেন, আপনি এদিকে বসেন। ও এখনো আসছে না কেন? এই হ্যাঁ, ওই ছেলেটা না যার সাথে কলেজে কথা বলছিল? হ্যাঁ ওই তো, এর জন্য আসছে মনে হয়। আরে মুভি দেখতে এসেছে মনে হয়। আরে কি বলিস? ওকে ছাড়া ঠিক হবে না। কোনো কিছু করে ফেলার আগেই ওকে থামাতে হবে। কানের নিচে দুইটা দিলেই বোঝা যাবে ও কি করতে এসেছে। এই তুই মেয়েটার কাছে আসছিস না? ওকে জিজ্ঞেস কর, আমি বলবো কেন? তুই নিজেকে কি ভাবছিস? হ্যাঁ, ওর দিকে নজর দিয়েছি। আজকের এজেন্ডা হলো মেয়েদের সামনে নো মারামারি। আরে ভাগো। এই দাঁড়া বলছি। এই এই দাঁড়া। এই তোরা পারফেক্ট জায়গায় চলে এসেছিস। এখানে মারলে কেউই জানতে পারবে না। আরে গাধা, তুই জানিস কোথায় দাঁড়ায় আছিস?
তুই তো মার খাবি আর ওরেও মার খাওয়াবি। আমাদের পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এইটা আমাদের এলাকা। যার কাছে পাওয়ার আছে তার সাথে 100 লোক থাকে, আর আমাদের সাথে তো এরকম 1000 লোক আছে। তুই তোর খেলা দেখিয়েছিস, এবার আমরা খেলা দেখাবো। কিরে যাবি না? তুই যাচ্ছিস না কেন? কেন হাত পা ভাঙবো? রাতে তো এমনিতেই মারব। আমাদের সাথে 9 জন ছিল, এখন 5 জন আছে। এখন 3 জন। আর শুধু 1 জন বাকি। যখনই অর্জুন বিপদে পড়বে, মুকুন্দ ওকে অবশ্যই বাঁচাবে, মনে থাকে যেন। উনি ছোট ছোট বিষয়েও সুযোগ খোঁজেন, তাই ওনাকে সাইলেন্ট কিলার বলে। ওই যে দেখ কিরকম নির্লজ্জ। হ্যাঁ, বউ 1 গ্লাস লাচ্ছি খাইয়েছে, সেটারও পাবলিসিটি করছে। ওনাকে হারানো এত সহজ হবে না, কনফার্ম। তুই এটা খা। খাচ্ছি তো। মনে হচ্ছে আজ আবার কারো উপর কিয়ামত আসবে। এখানে অর্জুনকে কেন? আসলে আমাদের চেয়ারম্যান ভোট প্রদানকারী আর ভোট জোগাড়কারী লোকদের পছন্দ করে, তাই ডেকেছেন। ভোট আমরা দেই নাকি উনি দেন? ওনাকে আসতে বলেন। কোথায় যেতে হবে? ধোকা দিচ্ছেন স্যার, আপনি আমাদের ধোকা দিচ্ছেন, তাও খুব খারাপ ভাবে। হ্যাঁ, তারপরেও আমি একটা বিষয় নিয়ে অনেক খুশি। আমাদের মধ্যে একজন মাথাওয়ালা লোক তো আইছে, এর জন্য আমি ভীষণ খুশি। আপনি আমাদের ধোকা দিচ্ছেন স্যার। স্যার, এলাকার কেউ একটু পড়াশোনা জানলেই আপনি তার চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু এখন যখন আমার ছেলের পালা আইছে, এখন বলতেছেন ওর মাথায় কোনো বুদ্ধি নাই। কেন? ওর বুদ্ধি যদি কম হয় তাহলে কি ওর বাঁচার অধিকার নাই? ও কি কোনো কাজের যোগ্য না? আমি 25 বছর ধইরা আপনার শ্রদ্ধা করে আসতেছি স্যার, এখনো আপনার পাশে আছি, কিন্তু আপনি আমার ধোকা দিচ্ছেন স্যার। ব্যাপার না স্যার, আপনি যাই করেন না কেন, তারপরেও আমি আপনার সাপোর্ট করে যাবো, আপনার সাপোর্ট করতেই থাকবো। এটা ওই ছেলেটাই স্যার, যার কথা আপনি। এটা কি
আমি বলেছি তুমি ডেকে এনেছো। ছেলেটার কোনো দোষ নেই। না না, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করনি। তুমি না করলে আর কে করবে? তোমারই তো বয়স মেয়েদের পেছনে ঘোরা। তোমার কোনো ভুল নেই, শুধু একটা বিষয় খেয়াল রাখবে, মেয়ে যেন সুন্দর হয়, তবেই না ঝগড়া করে লাভ হবে। এই কিছু সেট করতে হলে ওইদিকে গিয়ে করো। হ্যাঁ, আরে তুমি যাও না, তোমাকে আরো ফালতু সব কাজ করতে হবে, যাও। এই যে চিট্টি সাহেবকে দেখলে না, উনি আমাদের গ্রামের খুব আপনার মাথাটাকে ভালো কোনো কাজে লাগান, তখন আমরাও আপনাকে সাপোর্ট করব। রক্ত গরম, আর কোনো কাজও নেই, একদম ফ্রি। বুঝেছেন নিশ্চয়ই? আপনার কি মনে হয় ও যা ইচ্ছা তাই করবে আর আমি শুধু বসে বসে দেখব? আসি তাহলে। এই অর্জুনের ব্যাপারে আমি পুরো ইনফরমেশন চাই। শুরুটা ওকে দিয়ে করবি। ওপরওয়ালা যে জুটিকে মেলাতে চান সেটা যে কোনো ভাবে মিলিয়ে দেন, সেটা একে অপরের সাথে দেখা কিংবা কথা হোক বা না হোক। কার সাথে কার জুড়ি হবে সেটা আগে থেকেই ওপরওয়ালা ঠিক করে রেখেছেন, শুধু কাজ করে যাও। দেখো দেখো, ওইদিকে দেখো, কে ওই লোক? তোমার আত্মীয় নাকি? আমি প্রথম ভাড়ার 20 টাকার জন্য করেছিলাম, এরপর 120 টাকার জন্য, এরপর 400 টাকার জন্য, এখন 2 লাখ নেই। এটা ফ্রি তোমার জন্য। দেখো 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 দেখো, শহরের সবাই আমাকে সম্মান করে, কারণ আমি যাই করি না কেন লোকজনের চোখে কিভাবে ভালো থাকতে হয় সেটা আমি জানি। এজন্য মানুষজন দেখলে আমার ভালোই লাগে। ভেবেছিলাম সব ছেড়ে স্যারেন্ডার করে দেই, যার কাজ সে কোনো না কোনো ভাবে করেই নেবে। যখন ওই লোকটাকে মারছিলাম তখন ওর কষ্ট দেখে আমার ঠিক কেমন যেন লাগছিল। এসব তোমাকে কেন বলছি তুমি জানো? তাহলে আরেকবার ভালো করে শোনো। পাবলিকের সামনে আমি রেসপেক্ট চাই। প্লিজ স্মাইল। ও কথা না শুনলে তুই হাত সরাবি না, আর তুই না সরালে আমিও সরাবো না। কতক্ষণ সহ্য করবি? তোর মতো শয়তানের এত অহংকার, তাহলে ভাব আমারটা কেমন হবে। মেয়ে তো অল্পতেই চোখে পানি চলে আসে। ও এখানে আছে তাই তুই এখনো বেঁচে আছিস। ও যদি সরে যায় তাহলে মনে রাখ এখানে তুফান উঠে আসবে। কি বলেছিলি তুই? 20 টাকার জন্য মেরেছিস? 120 টাকায় মেরেছিস? কখনো ভেবেছিস তোর মৃত্যু কিভাবে হবে? একটু হাস, হাস না, আরে হাস, হাস। তুমি যাও আপু।
আজকের এজেন্ডা হলো চুপচাপ দাড়ি কাটা। আর আমি কাটবো। বলবেন না। তুমি এখানে কি করছো? আজকে তো শুক্রবার, বাড়িতে বসে বোর হচ্ছিলাম, আর তুমি বললে তুমি এখানে আছো, তো আমি ভাবলাম এখানে আসলে অ্যাটলিস্ট টাইম পাস হয়ে যাবে। আমি তোমার দাড়ি কেটে দেই? না, দরকার নেই। আরে দাও না। আরে বললাম না দরকার নেই। আমি আরে পারি। না তো। আরে আমাকে দিন না। আচ্ছা দিন ওকে। টাইম পাসের জন্য কাজটা কিন্তু ভালোই, তাই না? এটা সেলুনের পক্ষ থেকে না বাবা, বেশি শখ হইলে নিজে নিয়ে এসো। আরে এই কি আরে এদিক দে। আরে আরে বাইক সর, বাইক সর। সব যাও, যাও এখান থেকে, যাও সব যাও এখান থেকে। শুনতে পাচ্ছ না? আরে যাও যাও এখান থেকে সবাই। কথা শোনা যাচ্ছে না? যা ভাগ এখান থেকে। এখানে কোনো ভলিবল খেলা হবে না। এখানে আর খেলা যাবে না, সব খেলাধুলা বন্ধ। এই কথা কেন যায় না? এই তুই এদেরকে বের কর। এখানে ভলিবলও হবে না, ফুটবলও হবে না। যাও এখান থেকে, যাও ভাগো। আগামী 2 দিন এই মাঠে কেউ পা রাখবে না। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব জরুরি মিটিং করবেন। মিটিং আপনাদের বাড়িতে করেন, আমরা এখানেই খেলবো। এই তেজ দেখাচ্ছিস কেন? তুই কি ভোট দিস না খেলিস? অনেক বলেছিস, আর একটা কথা বললে সবাই মার খাবি। এই তোমরা কিন্তু ঝগড়া করার চেষ্টা করছো, আমরা রেগে গেলে কিন্তু খবর আছে। আর আমরা রেগে গেলে তুই সোজা উপরে চলে যাবি। এই তুই ওদের একটু সরা, আমি দাঁড়ান দেখছি। চাচা। এই একবার বলেছি না এখানে মিটিং হবে, বন্ধ করে সব। ওসব মিটিং ফিটিং আপনাদের বাড়িতে গিয়ে করেন, এই খেলার মাঠ ছেড়ে আমরা কোথাও যাব না। সিস্টেম মানি বলে এখনো কিছু বলি নাই, না হলে এতক্ষণে সবাই টুকরা টুকরা করে ফেলতাম। তোদের থেকে আমাদের বাড়িতে চাকরের সংখ্যা বেশি। চুনোপুটি চুনোপুটি তোরা মনে রাখিস। আমরাও চুরি পরে বসে নেই, সাহস থাকে তো সামনে আয়। তোরা কিন্তু জানিস না কাদের সাথে কথা বলছিস। না তো এখানে কেউ কম না কেউ বেশি, প্রজাই হলো ভগবান। ডেমোক্রেটিক ইন্ডিয়া। ক্ষমতার জন্য অত্যাচার আর ক্ষমতা পাওয়ার পর অহংকার, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তোমাদের মতো বেকার যুবকদের দিয়ে অন্যায় কাজ করায়। এটাই আমাদের দেশের বিশেষত্ব। যা হচ্ছে তাকে থামাতে হবে, আর এটা তখনই হবে যখন প্রজারা জাগবে। আর প্রজাতন্ত্রে প্রজাই হলো ভগবান, আর ওকে ভগবান হতে হবে। উনি অনেক বেশি কথা বলছেন চাচা। আরে কোথায় যাচ্ছিস? তোর গায়ে শক্তি আছে? একবার মার খেয়ে পেট ভরে নাই? যা পিছে যা, 3 বেলা খাবার তো পাস। শুধু অর্জুনের সাথেই না, যদি অন্য কারো সাথেও অন্যায় হয় রিয়াকশন এমনই হবে। গিয়ে বল চেয়ারম্যানকে। আমাদের জন্য চুপচাপ এখান থেকে কেটে পড়াই ভালো হবে। এই চল এখান থেকে। আজকের এজেন্ডা কি জানো? যাই হোক না কেন ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই দেখছি। একদিকে ইলেকশন, অন্যদিকে পরিবারের মান সম্মান। কোন দিকে মনোযোগ দেব আর কোন দিকে যে ওই ছেলেদের ব্যাপারে ভাববো নাকি ইলেকশন নিয়ে ভাববো? হুটহাট ডিসিশন নেওয়া যাবে না, কিছু একটা ভাবতে হবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই এই বিষয়টা আমাদের ভাবতে হবে। এরপর এই শোন, ওর বাবাকে এখনই কিছু বলিস না। আচ্ছা শোন তো, অর্জুনের সাথে মারামারি হওয়ার সময় একটা ছেলে আমার কাছে এসেছিল না, যে ওর সাপোর্টে কথা বলছিল?
মনে আছে? ও কোথায়? নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। এটা কোথাকার? সোলাপুরের। অন্য শহরের? হ্যাঁ। এটার জন্ম কোথায়? বীজ কোথাকার? কে জন্ম দিয়েছে? যদিও এসব প্রশ্নের কোনো মানে নেই, তারপরও এসব জানা উচিত। নমস্কার, আপনার কাছে আমি এসেছি। আপনার ছেলেকে দেখেছি, খুব সুন্দর। সুন্দর কথাও বলে, লম্বা চওড়া, দেখতে বেশ ভালো, ব্রেনটাও খুব শার্প। তাই আমিও দেখতে চলে আসলাম যে এসব গুণ সে কোত্থেকে পেয়েছে। শুনে খুবই ভালো লাগলো স্যার, যে আপনার মতো একজন মানুষ ওর প্রশংসা করছে। এমনিতে সবাই ওর প্রশংসা করে, কিন্তু এরকম ছেলেকে কতটা সাবধানে রাখতে হয় জানেন নিশ্চয়ই। ও কি করে, কোথায় যায়, সবকিছুর খেয়াল রাখা উচিত, এই পেঁয়াজের মতো। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি তো আমার ছেলের কথাও ঠিক মতো বুঝি না, এই জন্য আমি ওকে কিছু জিজ্ঞেসও করি না। আর আপনার এখানে আসার উদ্দেশ্যটাও বুঝতে পারছি না। জানতে পারি কেন এসেছেন? আমি কারো সামনে মাথা নত করি না। আমার ছেলে আপনারই মতো, ও কারো সামনে মাথা নত করে না স্যার। একদম ঠিক এই পেঁয়াজের মতো, চাইলে কাঁচা খাও অথবা রান্না করে খাও, কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। সময় আসলেই সবাইকে পেঁয়াজের মতো ঘুরাবো। আজকের দিন বৈশাখী একাদশী। এই দিনটা ভগবান বিষ্ণুর দিন। আজকে ওনার দর্শন পাওয়া যাবে। সব মেয়েরা পুত ও পবিত্র হয়ে নিজেকে গোপী রূপে সাজাবে। এরপর ভগবানের কাছে ওরা মন থেকে যা কিছু চাইবে তাই পেয়ে যাবে। একই সাথে ভগবান ওদের জীবন আনন্দে ভরে দেবে আর একজন সুন্দর ও সুশীল জীবন সাথী পেয়ে যাবে। এই পেছনে বস। পুলিশ এখানে কেন আসছে? হ্যাঁ, সেটা জেনে আমাদের কি? কেউ হয়তো বেটিং করছে, সেটা দেখতে এসেছে। তুই খেলা দেখ। আমাদের চেয়ারম্যান সাহেব মিনিস্টারের কালো টাকারে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আরো বাড়াইয়া তুলতেছেন। 36গড়ে উনি সেই টাকা দিয়ে একটা চাষের জমিও কিনা রাখছেন। আর এইটা তো সহ্য হইতেছে না, তাই মারতে চলে আসছিস। আমি বরং তোর নামে একটা কেস বানাই যে আমাদের এলাকায় একজন টেররিস্ট আইছে আর খোলা রাস্তায় ঘুরে বেড়াইতেছে। তরে প্রথমবার দেখাই আমার সন্দেহ হয়েছিল। যদি এই কেস বানানো যায় তাহলে তুই একদিনেই হিরো হয়ে যাবি। হ্যাঁ, আমারে না, ওই দিকে দেখ। তুমি তো দেখছি খুব সাহসী। হ্যাঁ, অবশ্য তোমরা পুলিশটা গ্রামে যাকেই দেখো, ওকে, ওর উদ্দেশ্য কি, ও কোথা থেকে এসেছে, নাম কি, কাউকে ভয় পায় কি পায় না, ওর পুরো ইতিহাস বের করো। এমনকি ও সমুদ্র থেকে কত উঁচুতে আছে, সূর্যের আলো ওর উপর ডাইরেক্ট পড়ে কিনা, এসবও বের করে ফেলো, তাই না? তাহলে এটাও তো জানো এখানে ও কতদিন ধরে আছে? 4 মাস ধরে আছে। তাহলে তো এতদিনে সব নিশ্চয়ই জেনে গেছে, কনফিডেন্সও বেড়ে গেছে। এখন কি করবে? চাইলেই ওকে মেরে ফেলতে পারি ডাইরেক্ট, কোনো প্রবলেম নেই।
ওই সময় তো ওর সাথে ওর গ্রামের কয়েকটা ছেলে, কিছু লোক থাকে না যারা বিনা কারণে নাক গলাতে আসে, এটাও সেরকমই একটা বিষয়। কামকাজ নেই। কি নাম যেন ওই ছেলেটার যে ওর সাথে ছিল? অর্জুন। আরে এ নাম মুখেই আনা উচিত হয়নি। আমিও কিন্তু কখনো ভাবি নাই যে এইরকম একজন মানুষ হব। আরে এই জন্য তো আমি পরীক্ষাও দেই নাই, এত বুদ্ধি ছিল না। আর ওরে দেখ, কেন পাগলের মতো ঘুরে বেড়াইতেছে, কেন লোকজন রে মারতেছে, ও নিজেও জানে না। তুই পড়াশোনা সাইরা প্রেমের চক্করে কেন পড়ছ সেইটাও জানোস না। এই তুই সইরা যা। এতক্ষণ ধইরা বলতাছি, তারপরও রাজি হস না। আর একটা মারলে তো তুই বাইক চাই থাকবি না। স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। অর্জুন কোথায়? এখানেই আছে। কোথায় আছে? লকআপে। মেরে ফেলেছেন নাকি মারবেন? আমাদের দেশে তো সবার জন্য একটাই আইন, তাই না? অপরাধের শাস্তি তো কোর্টের দেয়ার কথা। যুবক তো, তাই রক্ত গরম, রাতে ঘুমও আসে না। সকালে সবাই একসাথে যাব, ততক্ষণ না হয় এখানেই বসে থাকি। আধা ঘন্টা সময়। হ্যাঁ ঠিক আছে, আমিও একবার দেখি এই অর্জুনটা কে। মাঝে মাঝে কিছু কাজ তো পাবলিকের জন্য করতে হয়। নমস্কার স্যার। নমস্কার স্যার। বসুন। ওখানে রাখো, ওই জায়গাটা ভালো। আচ্ছা বসুন। যদি কাউকে বাঁচাতে হয় জায়গাটা নিজের হওয়া উচিত, আর ওখানে যে সমস্ত লোকজন থাকবে তাও নিজের হওয়া উচিত। এরকম একজন সুঠাম যুবক যদি পাগলের মতো ঘুরে বেড়ায় তাহলে দেশের কি হবে? এরকম হলে ওকে ঘরে থাকতে হবে। কোনো মেয়ের পিছনে লাগবে, ওর জীবনে ঢুকতে চাইবে, ওর বাড়ি পৌঁছে যাবে, এটা তো হবে না। ওর চামড়া তুলে নেব। যেখানে মানুষের সম্পর্কের মধ্যেকার সমস্যা সমাধান করা হয় সেটা কোন কোর্ট? হ্যাঁ, যখন ছেলেদের চিন্তা ভাবনাকে কোনো আইন কন্ট্রোল করতে পারে না, তাহলে মেয়েদের রাগ কে কন্ট্রোল করবে? যার ক্ষমতা আছে তারই কোর্ট, যত টাকা তত নেয়। আপনি আসলে অনেক বুদ্ধিমান স্যার, অ্যাক্টিংটাও বেশ ভালো করেন। জনগণ আপনাকে অনেক বিশ্বাস করে, কিন্তু অনেক অন্যায় করেছেন। কত মানুষের গলা কেটে এই পর্যন্ত এসেছে। ভেবেছেন সত্য সামনে আসবে না? এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। পিঁপড়াও কম হয় না। গরিব অসহায়কে দুর্বল ভেবে ভুলেও কখনো তার সাথে অন্যায় করবেন না। কি ভেবেছিলেন ওকে মেরে ফেলবেন? এমনটা ভাবাই সবচেয়ে বড় ভুল আপনার। কখনো ভেবে দেখেছেন ওকে মারার পর ওর বাবা মায়ের কি হবে? ওনাদেরও কিছু আশা আছে, কিছু স্বপ্ন আছে। জানের ভয়ে সবাই সবকিছু করতে পারে। তখন আপনার ভাবনা, আপনার পাওয়ার কোনো কাজে আসবে না। টেরোরিস্টের সাথে ঘুরিস আবার বড় বড় কথা। তুইও কি জেলে যেতে চাস? সত্যি কি সেটা আপনিও জানেন, আমিও জানি। যদি আপনার মধ্যে সত্যি বলার সাহস থাকে তাহলে এখান থেকে চলে যান, না হলে আমার সবাইকে বলতে হবে সত্যিটা কি। যান স্যার, যান।
কতবার বলেছি এসব ছোটখাটো কাজের জন্য আমাকে ডাকবি না, যত সব। গাড়ি বের কর, চল। ওরে বাবা, আর 1 মিনিট এখানে থাকলে ও তো আমাকে চোখ দিয়ে খুন করবে। আসছি স্যার। আরে আগে নিচে কা, হ্যাঁ আরেকটু পেছনে, ওই তো ঠিক আছে। তুই কেন ওনার পেছনে লেগেছিস? কেন অর্জুনকে বারবার বাঁচাচ্ছিস? আমি এসব কিছুই জিজ্ঞেস করব না, শুধু এইটুকু বলতে চাই, একটু সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। ওনার মাথায় যত বুদ্ধি তা আমারও আছে। উনি যা চিন্তা করেন আমিও করি, ওনার যা ফিলিংস আমারও তাই। ওনাদের সাপোর্ট করি বলেই ওনারা মহান হয়ে ওঠেন। আমি যদি না যাই তাহলে ওকে 100 জন মিলেও বাঁচাতে পারবে না। মামুনি কোথায়? ও তো এখনো মন্দিরেই আছে। সবই জানে, দুষ্টু কোথাকার। খেয়াল রাখ। নৌকা রেডি আছে? রেডি স্যার, আসুন। চলো।
সুরিয়াপেট এসে গেছে, সুরিয়াপেট। এখানে বাস 10 মিনিট থামবে। কেউ বাইরে গেলে জলদি চলে আসবেন। হ্যাঁ এই নামেন নামেন, সবাই নামেন, জলদি জলদি করেন, চেক করা হবে। নামুন, আসুন, এদিকে আসুন। এখানে দাঁড়ান, সবাই এই জায়গাতে দাঁড়াবেন। সিরিয়াল ধরে দাঁড়ান। আসেন আসুন, সিরিয়ালে আসুন, কোনো ঝামেলা করবেন না। এই দাঁড়িয়ে আছেন কেন? আরে তাড়াতাড়ি জলদি নামুন। আসুন, এক এক করে সবাই নেমে আসুন। সিরিয়ালে দাঁড়িয়ে আসুন। জলদি। আরে ওদিকে না, কে ফোন করেছিল? ইয়েস, এদিকে আসুন। আই এম দ্য পার্সন। কে সে? দেখেছো? ওই যে ও। ও হ্যাঁ। মার্ডার কে করেছে? ও নিজের মুখে বলেছে স্যার। সরি। ব্লাডি। জানেন কে খুন হয়েছে? জানেন ও কত বড় শয়তান ছিল? আর ও তো একেবারে নিষ্পাপ। হ্যাঁ, ও নিজের মুখে বলেছে বলেই তো ফোন করেছি স্যার। কেউ মজা করলেই পুলিশকে ফোন করবে? এমন না স্যার, ও বললো 17-18 জনকে খুন করেছে, ওদের রক্ত দেখে ওর নাকি কেমন। মারবে না স্যার। আপনার ফোন পেয়ে আমরা 20 কিলোমিটার ফলো করেছি, সবাইকে ঝামেলায় পড়তে হয়েছে। ইডিয়েট। সবাইকে সরি, আপনাদের বিরক্ত করলাম। সরি স্যার। আপনারা যেতে পারেন। আর ওদিকে যান, যান, এদিকে আসুন। দেরি করবেন না, যান। এক্সকিউজ মি স্যার। 1 মিনিট, এদিকে আসুন। যাও, স্যার তোমাকে ডাকছে। দেখলে তো, এখন তোমার বন্ধু জেলে যাবে। কি আন্টি বলেছিলাম না? কি বলেছিলে? হ্যাঁ, আর আমি 25 বছর ধরে হায়দ্রাবাদে আছি, আর 30 বছর ধরে। হ্যালো, পুলিশ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়েছে, আসতে দেরি হতে পারে। তুমি চিন্তা করো না, যত জলদি পারি চলে আসবো। সরি সরি। যান, যান। আরে বললাম তো সরি। আপনারা 3 জন বাসে উঠবেন না। ওই থেকে যে আসে এসব লোক সবাই বিরক্ত করার লাগে। আমার টিকিটের টাকাটা পুলিশও তো আপনিই ফোন দিয়েছিলেন না? তো ঝামেলা আবার টাকা টাকা মানুষের করছে। সময় নষ্ট করতে এখন চল, আবার টাকাও চল। চাইতেছে। এক্সকিউজ মি, সরি সরি। কেউ কথা শোনে না। ওরে বাবারে, কি আর বলবো, আরেকটু হলে তো আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। আমি তোকে বলেছিলাম না, তোর এই মজা বিপদ আনতে পারে। পুলিশকে তো ঠিকই ফোন করে দিল। ভাগ্য ভালো, পুলিশ অফিসার ভালো ছিল, ছেড়ে দিয়েছে। আচ্ছা শোন তো, পুলিশ অফিসার তোকে সাইডে কেন নিয়ে গেল? এটা দেওয়ার জন্য। কি এটা? লাশের পাশে পড়েছিল। কাকে মেরেছিস? নিউজ পেপারে যার খবর ছাপা হয়েছে। আর কে মেরেছে? আমি মেরেছি। কি করেছি? ও কেন ফোন করেছিলাম? শুধু শুধু ফেসে গেলাম। হ্যালো, হ্যাঁ বলো। বুঝতে পারছি না কাকে বিশ্বাস করবো আর কাকে করব না, পরিস্থিতি খুবই খারাপ। আচ্ছা শোনো, 10 দিনের মধ্যে বাচ্চা হলে আমার নামই ওর নাম রেখো। রাখি।
পুলিশকে ফোন করেন। হ্যাঁ, আমারই কপাল খারাপ। আসি, ভালো থাকবেন। জীবনে আর আরে ভাই, কাউকে জানতো? ফোন করবো না। ভালো মানুষের কোনো দামই নেই। দোস্ত, কাহিনী তো ভয়ঙ্কর দিকে মোড় দিছিস। আচ্ছা, কি এমন হয়েছিল যে ওই লোককে তোর মারতে হইল বলতো? শোনো ভাই, উনি সবসময় এমন ভয়ানক জায়গায় কেন ডাকেন? আজকে কি কিছু হতে যাচ্ছে? তো আপনাকে কি পূজা করার জন্য এখানে ডেকেছে? ফালতু সব প্রশ্ন করেন। এরকম জায়গায় নিজের মেয়েকে সাথে নিয়ে কেউ আসে নাকি? কিন্তু উনি এসেছেন। দেখেন কি হয়, আমার দিকে না ওদিকে। এক একজন এক একটি কলোনির হিরো। তুই কে? জেমস বন্ড, ইয়ুথ ফোর্স? তুই দামুর ফ্রেন্ড সার্কেল, চাঙ্গুরাজা মাঙ্গুরাজা যুবসেনা? কি লাভ? নিজেদের জন্মদিনে যা মন চায় করো। আমার সাথে টক্কর দেওয়ার জন্য আমার থেকে উঁচু কাট আউট ফিক্সড করেছো পুরো গ্রামে। তাতে কিছু হবে? আমার সাথে টক্কর? আমার বিরুদ্ধে যাবি? আমার বিরুদ্ধে যেতে চাস? আমার বিরুদ্ধে প্রচারণা? একে মারলে ও ভয় পাবে, ওকে মারলে ও ভয় পাবে, আরেকজনকে মারলে আর কিছু দেখতে চাও? এদেরকে বোঝাতে গেলে বলে আমার কোনো রেসপেক্ট নেই, আমার কোনো ফিউচার নেই। এসব কাজ করলে কি রেসপেক্ট আকাশ থেকে আসবে? এখন তো তোমাদের প্রতি আমার রাগ না, করুণা হচ্ছে। ইন্সপেক্টর, ইলেকশন হওয়া পর্যন্ত এদের যেন কাউকে দেখা না যায়। সবগুলোকে লক আপে ঢোকাও। চাইলে এদের উপর 214 ধারায় কেস ঢুকিয়ে দাও। প্রয়োজনে 420 ধারাতেও ফেলতে পারো। 1 লাখের বদলে 420 লাগাও কিংবা 316 লাগাও, কিন্তু এরা যেন বাইরে বের হতে না পারে। উনি আইনের ধারা বলেননি, কত টাকা দেবেন সেটা বলেছেন। অনেক চালাক, তাই না? এদিকে কি দেখছেন? ওদিকে দেখুন। যারা আমার সাথে গত 4টি নির্বাচনে অংশ নিয়েছিল, তারা এবারের নির্বাচনেও আমার সাথে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। এবার আর আগে পিছে কিছুই ভাববো না, সোজা অ্যাটাক করব। কি বলেন? প্রচারণা আমাদের জন্য নতুন কিছু না, শুধুমাত্র একটা বিষয় মাথায় রেখে প্রচারণা চালাতে হবে। জনগণের যেন মনে হয় আমরা তাদের সকল সমস্যা দূর করে দিয়েছি। এতে আমাদের বিরোধী দলের মনোবল মাঠে নামার আগেই ভেঙে যাবে। আর বাকি যারা আছে তাদের বিষয়টা আমার প্রশাসনের ডিএসপি, সিআই, এসআই থেকে কনস্টেবল পর্যন্ত সবাই আমাদেরই লোক, সব সেট করা আছে। কিন্তু নতুন যে ডিএসপি এসেছেন, ওনার মাথায় যে কি চলছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না।
কেন্দ্রীয় সরকার আমাদের নিজেদেরই। তারপরও জানি না কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঝামেলা বাড়ানোর জন্য ওনাকে এখানে পাঠানো হয়েছে। স্যার নমস্কার স্যার। হ্যালো স্যার, উপরে আসুন। ইটস ওকে। আপনি এদের সাথে নিচে বসলে আমার ভালো লাগবে না স্যার, আসুন। গত 20 বছর ধরে এই চেয়ারে বসে আছি, আর আমার মনে হয় আগামী 20 বছর পর্যন্ত এই চেয়ারে আমিই বসে থাকবো। এজন্য আমি চেয়ারটাকে আরো মজবুত কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি। একবার হাত দিয়ে ছুঁয়ে দেখুন না। নো নো, ইটস ওকে। আরে না না, আমি সত্যি বলছি, একবার ছুঁয়েই দেখুন না। জনতার সেবক বলাটা কেউ কেউ পছন্দ করে থাকে, আবার কেউ কেউ করে না। কে আপনার সমর্থক আর কে আপনার শত্রু এটা জানাটা জরুরি। এতে আপনারও ভালো আর আমাদেরও। অল দ্য বেস্ট গাইজ। আমার তো এখানে কোনো প্রবলেম মনে হচ্ছে না। জানি না একে সেন্সিটিভ এরিয়া কেন বলে। চেয়ারম্যান কি খারাপ লোক? আই ডোন্ট থিঙ্ক সো। বাকিদেরও অনেস্ট মনে হয়েছে। তাহলে প্রবলেমটা কি? আই মিন, এরপর থেকে আমার ফোকাস থাকবে তোমার উপর। একসাথে খাবো, একসাথে ঘুরবো, একসাথে কাজ করব। একদম। এবারও আমাদের দলের মার্কা উড়োজাহাজই হবে। শহরে যত লোক আমাদের বিরুদ্ধে ছিল তাদেরকে মারধর করে শান্ত করে দিয়েছি, শুধু একজনকে ছাড়া। শোন, ওর যদি ট্যালেন্ট থাকতো তাহলে এখানে থাকতো না, হায়দ্রাবাদে বা বেঙ্গালুরু থাকতো। মাঝে মাঝে এখানে আসতো, আমাদের সাথে 4-5 দিন থাকতো, ঘুরতো ফিরতো, তারপর স্মৃতি রেখে চলে যেত। হ্যাঁ। নমস্কার। নমস্কার। কিরে, উনি আবার কেন এসেছেন? ওই যে, যা ওকে আমার কাছে নিয়ে আয়। হ্যালো, চেয়ারম্যান স্যার ডেকেছেন। উনি আসতে পারছেন না, ওনার পা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কত অহংকার। নমস্কার। 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 স্যার, ওরা আপনাকে যেতে বলছে। ওই সামান্য ছেলের সাথে দেখা করতে যদি আমাকে যেতে হয় তাহলে ব্যাপারটা ভালো দেখাবে? ভালো দেখাবে না স্যার। উনি বলছেন তোমাকে যেতে, আর তুমি বলছো ওনাকে আসতে। এমন চললে তো আমি শেষ হয়ে যাব ভাই। উনি তো বড়, তাই বলছি কি তুমি চলো। চলো না ভাই। স্যার। হ্যাঁ, তুমি যাও। আমরা যে রাস্তা বানাই তার উপর কারা চলে? পাবলিক। লোক আমাদের কাছে এসে তাদের সমস্যার কথা বলে, সেটা আমরা সমাধান করি কিনা। যেমন আমরা কলেজ বানাই, কাদের জন্য বানাই? এটা তোমাদের জন্যই তো, তোমাদের ভবিষ্যতের জন্য। তোমার ভবিষ্যৎ কার হাতে আছে বলো তো? তোমার হাতে। এই জন্য ইলেকশন শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থেকো, পরে দেখা যাবে। তোমার যে লড়াইয়ের ইচ্ছা সেটা ভালোভাবে পূরণ করে দেব, সে পর্যন্ত শান্ত থেকো। 1 মিনিট স্যার, আপনি ঠিকই বলেছিলেন। আপনার মেয়ে আসলেই খুব সুন্দর। আপনি যে আমার ওপর অ্যাটাক করিয়েছিলেন আমি তার উপরেই পড়েছিলাম। ও আর অন্য কেউ না, আপনারই মেয়ে ছিল। খুব সুন্দর, আসলেই খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। আমার মেয়ের উপর আমার পুরো আস্থা আছে, দেখা যাক। স্যার, যা সত্যি তাই বলা উচিত।
আপনার মেয়ে আসলেই সুন্দর। না ভাইয়া, এত বড় পোস্টার লাগাচ্ছে, তাও আবার আমাদের সামনে। দেখ, আজ রাতে এই পোস্টার সরাই ফেলবো। যাই করিস ও ঠিকই জিতে যাবে। বারবার এটাকে দেখে ডিস্টার্ব হওয়ার চেয়ে ভালো ওটাকে গিয়ে এখনই ছিঁড়ে ফেলি। আজকের এজেন্ডা হলো যখনকার কাজ তখনই করা। সময় মতো হসপিটালে না নিয়ে আসলে বাঁচানো মুশকিল হতো। ওকে ভাইয়ারা অনেক মেরেছে, কিন্তু সত্যি বলছি ও খুবই ভালো ছেলে। কোনো ছেলে ভালো নাকি মন্দ এভাবে বোঝা যায় না, কিন্তু সেই ভালো ছেলে যে মেয়েদের রেসপেক্ট করে। ওর জায়গায় ও ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো ওর কি করা উচিত কি উচিত না ও নিজেই জানে না। প্রিয় এলাকাবাসী, ভাই এবং বোনেরা, সবাই শুনুন। আমাদের প্রিয় নেতা, যে গত 20 বছর ধরে আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন, সব সময় যিনি আমাদের সকল সমস্যার সমাধান করেছেন, তিনি আবারও এই এলাকার প্রার্থী হয়ে আপনাদের সামনে আসছেন। তিনি পঞ্চমবারের মতো কাউন্সিলর চেয়ারম্যান পদের জন্য ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকবারের মতো এবারও আপনারা আমাদের ভালোবাসা নিয়ে ওনাকে নির্বাচনে জয়ী করবেন। সবাই বলেন চেয়ারম্যান সাহেবের জয় হোক। দেখেছিস ইলেকশনের আগেই অবস্থা, জেতার পরে তো আকাশে উঠবে। আর কতদিন ওর পিছে দৌড়াবে? ঘোড়ার মতো, ভেড়ার মতো ওর জয়গান গাইবে। জেতার আগে চেহারা একরকম, কিন্তু জেতার পর চেহারা পুরোপুরি বদলে যায়। কিন্তু তারপরও আমরা বুঝি না, সহ্য করি আর সহ্য করতেই থাকবো। এই এলাকায় 4 দিন পর ইলেকশন। ও চেয়ারে বসে ভাষণ দিয়ে রাস্তা দেখায়, লোক দেখায়, স্বপ্ন দেখায়, কিন্তু জেতার পর কে কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, কোন বাসে চড়ছে, কিচ্ছু যায় আসে না তার। আমরা সহ্য করি, করতেই থাকবো। আবহাওয়া বদলেছে, বৃষ্টি হচ্ছে, সূর্য উঠছে, সব বদলে গেছে, কিন্তু মানুষ এখনো বদলায়নি। সীমান্তে যুদ্ধ হোক কিংবা কোথাও দাঙ্গা ফ্যাসাদ হোক, এজেন্ডা উনি ঠিক করেন যার কন্ট্রোলে নিউজ পেপার আছে। জনগণ শুধু একটা কাজই করতে পারে, সেটা কান্না। যখন কারো উপর রাগ দেখাতে পারে না, তখন তারা রেল স্টেশনকে রাগ দেখায়। সেটাও যদি করতে না পারে, তাহলে বউয়ের সাথে ঝগড়া করে। আমরা অনেক বিনয়ী, সহ্য করি, করতেই থাকবো। জোশ নিয়ে কেউ ভাষণ দিলে তালি বাজাতে থাকো। কেউ যদি নর্দমায় পড়ে, তাহলে তুমিও পড়বে। নিজের মা, বাবা, বউ, বাচ্চা আর কাজকে যদি এতই ভালোবাসো, তাহলে কিছু বলো না কেন? তোমার হৃদয় কি এতটাই দুর্বল? ছি! যদি এখনো চুপ করে থাকো, তাহলে সহ্য করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এই এবারের ইলেকশনে উনি দাঁড়াবেন, জনগণের জন্য ভালো হবে।
উনি রাজি হবেন? আমরা যদি সাপোর্ট করি তো অবশ্যই রাজি হবেন। রাস্তায় শোয়া কুকুরকে ইলেকশনে দাঁড় করাবে। স্যার, এর পেছনে আসলে ওই ছেলেটার হাত আছে। এতদিন আমরা ওর শক্তি নিয়ে ভাবছিলাম, এখন আমাদের ওর দুর্বলতাকে কাজে লাগানো উচিত। ওনাকে দিয়ে আর কাজ হবে না। এখন যদি থুথুও ফেলতে হয় তাও ওই ডিএসপির পারমিশন লাগবে। তো কি করব? একসাথে খেতে হয়, একসাথে ঘুরতে হয়, একসাথে কাজ করতে হয়, সবসময় একদম চেপে ধরে রাখে। স্যার, গত 20 বছর ধরে জনগণ আপনাকে ভোট দেওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। এবারও জনগণ হয় আপনাকে ভোট দেবে, নয়তো নতুন চেয়ারম্যান নির্বাচন করবে। এছাড়া আর কি হবে? না না, চেয়ারম্যান তো আপনি হবেন পাক্কা। 1 টাকা 1 টাকা দিয়ে মানুষকে কিনেছি, এটা নষ্ট হতে দেব না। ভগবানের জন্য নারিকেল কেনার সময় 4 বার ভাবতে হয় লোকজনকে। এসব মহান ব্যক্তিরা স্বাধীনতা এনেছেন, এভাবে হারাতে দেব? না না, একদমই না, একদম না। ইলেকশন ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। সব অ্যাক্টিভিটি কভার করতে হবে স্যার। তাহলে মিটিং এ দেখা হচ্ছে। ওকে স্যার। আমরা দুজনে মিলে শুট করব স্যার। ভেরি স্মার্ট। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম স্যার। এটা নতুন কিছু না। 20 বছর ধরে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই জায়গাটা আমার জন্য নতুন কোনো জায়গা না। যে কারো ঘরের ভিতরে গিয়ে বসার আর খাওয়ার পুরোপুরি অধিকার আমার আছে। সুন্দর জীবনের আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রত্যেকের কাছে জব থাকতে হবে, সবার কাছে টাকা থাকতে হবে, তাহলে এই শহরের বিকাশ হওয়া সম্ভব। আর এসব কবে হবে? তখনই হবে যখন আমি জিতবো। বলেন জিতবো কিনা? আপনাদের ভরসা জেতার ক্ষমতা আমার আছে, আপনাদের মন পরিবর্তনের ক্ষমতাও আছে, কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা শুধু আপনাদেরই আছে। এক মিনিট স্যার। কি ভাবছেন আমি ওনাদের মঞ্চে কেন এসেছি? আমরা তো বেকার, আমাদের কাছে এত টাকা পয়সা নেই। আপনারা যাকে ভোট দিতে চান তাকেই দেবেন। এত আয়োজনের কি আছে? ভাষণ দেওয়ার জন্য টাকা নষ্ট। ছোট্ট একটা কথাই তো বলার আছে। উনি ভাষণ দেওয়ার সময় প্লিজ আপনারা কেউ তালি বাজাবেন না, তাহলেই বুঝবেন উনি যা বলছেন তা কতটা সত্যি। থামুন 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 সবাই। রাজনীতিতে সবাইকে নমস্কার করতে করতে এমন অভ্যাস হয়েছে যে কারেন্টের খাম্বা দেখলো নমস্কার করা শুরু করি। আমি কোনো বড় নেতা না, আপনাদের উপর আদেশ জারি করার কোনো ইচ্ছা আমার কোনোদিনও ছিল না। আমিও আপনাদের মতো একজন। আপনারা যা বলবেন আমি তাই করব। টেনশন করবেন না, অতীতের কথা মনে পড়েছে হয়তো। মুখ বন্ধ করে তালি বাজান। পাবলিক কখনো বদলাবে না, ওরা আমার ভাষণে অভ্যস্ত। দেখলে তো? এসব দেখে আপনি এত খুশি হবেন না স্যার।
1 মিনিটে চেঞ্জ হয়ে যাবে। দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার লোকেরা, এরা আসলে জীবন চায় স্যার। আর বেঁচে থাকার জন্য জরুরি ভরসা, যেটা আপনি কখনো দিতে পারবেন না। শিফট হয়ে গেছে স্যার, সবকিছু শিফট হয়ে গেছে, শুধু আপনি বুঝতে পারছেন না। আমাদের উপরও ওদের ভরসা নেই, কিন্তু তারপরে ওরা পরিবর্তন চায়। ও আরেকটা কথা স্যার, আপনার মেয়ের সাথে আমার 2-3 বার দেখা হয়েছে, কিন্তু আমি কিছুই করিনি। ওর কাছে গিয়ে কোনো কথাও বলিনি। আপনাকে আমার না, আমাকে আপনার রেসপেক্ট করা উচিত। এই চলো, এদিক দিয়ে যাবো। এদিকে স্যার। এটা 4 নম্বর কাউন্টার, ওখানে চলে যান। আরে কি সমস্যা ভাই, এমন করছেন কেন? একবার বলছেন এদিকে যেতে, একবার বলছেন এদিকে যেতে। কি ভোট কি দেবো না নাকি? আরে আপনি কি বলছেন? আরে কি বলছেন? আমি আগে কখন ভোট দিলাম? আমি তো মাত্র ভোট দিতে আসলাম। এসব কি বলছেন? আরে আমি কোথায় ভোট দিছি? আমি তো ভোট দেই নাই, এই মাত্র এখানে আসছি। আরে ভাই একটু আস্তে। ওই লাইন। জানি না এই ইলেকশনে কি হবে। কি হয়েছে স্যার? কিছুদিন আগে একটু ভারী জিনিস উঠাতে গিয়ে পায়ে মোচড় খেয়েছি। প্লিজ টেক কেয়ার স্যার। আপনার ছেলে আপনার থেকে অনেক আলাদা, কিন্তু সত্যি ও খুব স্মার্ট ছেলে, সব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে সব কাজ যেন আপনার ছেলে না, ওরা নিজেরাই করছে। আমরা এই ইলেকশনের ঝামেলায় আর পড়তে চাচ্ছিলাম না স্যার। কি হবে এসব করে? কিন্তু আমরাও তো সমাজের অংশ। প্রত্যেকবার মনে হয় ভালোরই জয় হবে, কিন্তু খারাপেরই জয় হয়। তখন খুব কষ্ট হয় স্যার। ও স্যার, হয়তো কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। খারাপ খবর শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, মনে হয় ভালো খবরটা সহ্য হবে না। এভাবে বলবেন না স্যার। তবে দোয়া করে যেন ভালো কিছুই হয়। আসি স্যার। ওকে স্যার, প্লিজ। ভোট হয়ে গেছে। 6 নম্বর ওয়ার্ড সব হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। নমস্কার। নমস্কার। আরে তুমি এখানে চলে এসেছো? আসুন চেয়ারম্যান সাহেব, আসুন। ভগবানের দর্শন আপনি এখানে। কি বলছেন আপনি? সন্ধ্যায় জেতার পর চেয়ারম্যান, ততক্ষণ পর্যন্ত আমি সাধারণ মানুষ। এমন সুযোগ বারবার মেলে না। আমিও আজ এই লাইনে থাকবো। আপনারা এখানে থাকেন, আমি আসছি। চলো চলো। মহান ব্যক্তি, ভগবানের আশীর্বাদ তার সাথে আছে। চলেন লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়িয়ে থাকার চেয়ে লাইনে দাঁড়ানো মানুষকে মারতে বেশি ভালো লাগে। ঠিক আছে, আগে তাহলে ওনাদের দিয়ে শুরু করুন, অর্ধেক পাপ দূর হয়ে যাবে। নমস্কার। এখানে যে এত লোক আসে তার কারণ হলো এটা একটা আশীর্বাদপূর্ণ স্থান। এখানে একবার প্রভুর দর্শন পেলে তার সব পাপ মোচন হয়ে যায়। নমস্কার। কি ভোট গণনা শুরু হয়েছে? এদের সবার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাগ্য তার সাথেই থাকে যার হাতে ক্ষমতা আছে, বুঝতে পেরেছেন? হারার তো প্রশ্নই আসে না। স্যার চেক করছি, ভোট গোনা দেখেই তো ঘাম ঝরছে। ঘাম ঝরছে? রুমাল আছে না? হ্যাঁ আছে। কেন? মুছে নিন। ভোট গণনার প্রথম রাউন্ড শেষ হয়েছে। ওয়ার্ড নাম্বার 1 থেকে 8 পর্যন্ত ভোট গণনা হয়ে গেছে, যার মধ্যে 3 ওয়ার্ডে উড়োজাহাজ আর 5 ওয়ার্ডে পেঁয়াজ মার্কা জিতেছে। আমরা তো প্রথম রাউন্ড হারিয়ে গেছি। আরে তাতে কি হয়েছে? এখনো তো 3 রাউন্ড বাকি আছে। প্রতি মিনিটের খবর আমরা পাইতেছি, যা হইব দেখা যাইব। এভাবে হাতে দিচ্ছিস কেন? পেছনে সর। একবার বলেছি না, যা পেছনে।
কনস্টেবল দাও পানিটা এদিকে দাও। এটা তো ইন্সপেক্টর স্যার। ওনাকে আরেক গ্লাস দিয়ে দাও। স্যার এখনো 3 রাউন্ড বাকি আছে, টেনশন করবেন না। কি ভাবছেন আমি খাচ্ছি না কেন? আসলে গত ইলেকশনে যখনই আমি পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়েছিলাম জিতে গিয়েছিলাম। দ্বিতীয় রাউন্ডের রেজাল্ট চলে এসেছে। 9 থেকে 16 ওয়ার্ডের মধ্যে 6 ওয়ার্ড উড়োজাহাজ আর 2 ওয়ার্ড পেঁয়াজ মার্কা জিতেছে। অর্থাৎ এখন পর্যন্ত উড়োজাহাজ 9 আর পেঁয়াজ মার্কা 7টি ওয়ার্ডের ভোট জিতেছে। কিছু না স্যার, ভাই কাউন্টিং বুথ থেকে ফোন দিয়েছে। হ্যালো, ধরেন এটা। তৃতীয় রাউন্ড শুরু হয়েছে, দেখো। বলেছি না হাঁচি দিবি না, পেছনে যা। ভাবছেন কলার কেন উঠাচ্ছি? তৃতীয় রাউন্ড জিতবো এজন্য। ওইদিকে দেখেন। তৃতীয় রাউন্ডের ফলাফল আমাদের হাতে চলে এসেছে। ওয়ার্ড নাম্বার 17 থেকে 24-এর ভোট গণনা শেষ হয়েছে। এখানে 8টি ওয়ার্ডের ভোটেই উড়োজাহাজ মার্কা জিতেছে। পেঁয়াজ মার্কা একটি ওয়ার্ডেও জিততে পারেনি। খুব দূরতে ছিল, কাহিনীকে এইবার বুঝতে পারবো। দেখলেন তো কলার উঠানোতে কেমন কাজ হলো? এই সাইড দাও। কি বললাম? সাইড দাও। তৃতীয় রাউন্ডও জিতে গেছি। স্যার ফোন। স্যার আর 2 রাউন্ড বাকি আছে, আর ওগুলো আমাদের এরিয়ারই ভোট। এই রাউন্ডেও আমরাই জিতবো, সন্দেহ নেই। আপনি মিছিল নিয়ে চলে আসুন। ভাই অভিনন্দন ভাই। ভাবি ভাবি আমরা জিতে গেছি, জিতে গেছি। সত্যি? জিতে গেলে, জিতে গেলে আমাদের চেয়ারম্যান সাহেব আরো একবার জিতে গেলে। মনে হয় যেন জয়ের ধারাবাহিকতা চলতেই থাকবে। সর্বশেষ রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে, যেখানে 17 ওয়ার্ডে উড়োজাহাজ আর 23 ওয়ার্ডে পেঁয়াজ মার্কা জিতেছে। সুতরাং এবারের নির্বাচনে পেঁয়াজকেই বিজয়ী ঘোষণা করা হচ্ছে। চলো ওদিকে যাই। আরে আমার কথা শোন। থ্যাংক ইউ। যে উৎসাহ তুমি আমাকে দিয়েছ তারই ফলাফল এটা। এখন আমি যাই, কাজ করি। একটা দুর্দান্ত ব্রেকিং নিউজ! পেঁয়াজের ধাক্কায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে গেছে। ফাটা ঢোল কেউ বাজাতে পারে না, যান এখান থেকে। জিতে গেছে, 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 জিতে গেছে। খারাপ খবর শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে, মনে হয় ভালো খবরটা সহ্য হবে না। কিন্তু আমরাও তো সমাজেরই অংশ। প্রত্যেকবার মনে হয় ভালোরই জয় হবে, কিন্তু খারাপই জিতে যায়। শুধু এইটুকুই বলবো বাবা, একটু সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস।
থ্যাংক ইউ স্যার। ইলেকশন শান্তিপূর্ণভাবেই হয়েছে। ওয়ান্ডারফুল। আমার তো বিশ্বাসই হচ্ছে না সবকিছু এত সহজে হয়ে যাবে। কি ভেবেছিলেন আপনি যা চাইবেন তাই হবে? ওদের কাছে আপনার মতো সাপোর্ট নেই, প্রচার করার টাকাও ছিল না। ভেবেছিলেন ওরা টিকতেই পারবে না। আর ওই ছেলেটা, ও জনগণকে বলেছে আমাকে আপনাদেরই হেল্প করতে হবে। আপনাকে একটা গোপন কথা বলি, আপনি খুব অহংকারী। এ কথা জনগণ বুঝে গেছে। ও খুব স্মার্টলি বুঝিয়েছে। আগে লোক আপনার ভাষণ শুনতো, ওর কথায় মনোযোগই দিত না, কিন্তু যখন ঠান্ডা মাথায় শোনা শুরু করেছে তখন সব বুঝে গেছে। কেউ আপনার কাছে আসলে আপনি কখনো তাকে হেল্প করার চেষ্টাই করতেন না, এতে ওরা মনে কষ্ট পেত। কিন্তু ওই ছেলেটা শেষ পর্যন্ত লড়াই করে যায়। ও হার মানা কখনোই শেখেনি, এজন্য হারেও না। ভোটিং বুথে যাওয়ার পরও জনগণ ভাবে কাকে ভোট দেবে, কারণ তারা মনে করে ইলেকশনের মাধ্যমেই ভবিষ্যৎ নির্ধারণ হবে। ওকে যে বিয়ে করবে সে তো ভাগ্যবতী। ওকে স্যার, আমি হায়দ্রাবাদে ফিরে যাচ্ছি, আসি। ও সরি, আপনার একটা ইচ্ছা পূরণ করা বাকি আছে। আপনি যে চেয়ার বানিয়েছেন, যাওয়ার আগে ওটাকে একটু ছুঁয়ে যাব। কি ব্যাপার, ইলেকশনের পর নাকি তোমাদের সবার ফিউজ কেটে গেছে? আর কত ভয় পাবে? কতদিন আমাকে লুকিয়ে রাখবে? এই জন্যই ডিসাইড করেছি আমি ব্যাঙ্গালোর চলে যাব। হঠাৎ ব্যাঙ্গালোর কেন? কখনো কখনো হঠাৎ করেই কিছু করা উচিত। ঠিক আছে, কিন্তু কবে যাচ্ছ ওখানে? ভেবেছিলাম 2-3 দিন পর যাব, কিন্তু এখন মনে হচ্ছে 2-3 ঘন্টার মধ্যেই চলে যেতে হবে। তুই মালের কথা বলছিস? চেয়ারম্যানের দোকান বন্ধ হয়ে গেছে। আয় ওঠ, এখানে এদের সাথে থেকে কোনো লাভ নেই, অন্য দোকান খুঁজতে হবে। গাড়িতে ওঠ। আজকে আমি তোকে মেরেই ফেলবো। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? আরে তুই শুনে যা, তোর হাড্ডি গুড্ডি আজকে আমি ভেঙেই ফেলবো। হ্যাঁ, আমি মেরেই ফেলবো। আরে পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি হয়েছে বল? আমাদের মান সম্মান সবকিছু নষ্ট হয়েছে আজকে ওর কারণে। আজকে কি করেছে সেটা বলবি? ঘটনা আপনি যদি শোনেন তাহলে আপনি নিজেই ওকে মেরে ফেলবেন। জোর করে কোনো কিছু অর্জন করা যাবে না। এই ধরনের কাজ ছোট লোকেরা করে। এই ব্যাপারটা শেষ করা জরুরি। পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, কিন্তু সবকিছু আর আগের মতো নেই। আমাদের অনেক সাবধানে চলতে হবে, এভাবে হবে না। আগে এখানে অনেক কিছুই করেছি কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু এখানে আর না, দূরে কোথাও। পাবলিকের নজরে থাকা পর্যন্ত এক ঢিলে 2 পাখি মারবো, একটা ভালো একটা খারাপ। দেখা যাক এইবারও কিভাবে বাঁচে।
আর কে বাঁচায় ওকে? ইন্টারভিউ কতক্ষণ চলবে? 1 ঘন্টা নাকি? বেশি ভদ্রতা দেখালে কিন্তু ফালতু সব প্রশ্ন করে মেজাজ খারাপ করে দেবে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকবি, তাহলে দেখবি চাকরি পাক্কা। ওর মন খারাপ মনে হচ্ছে। এ আর নতুন কি? নমস্কার। নমস্কার মহেশ বাবু, ভালো আছেন না? ভালো আছি। এই এই সবাই উঠেছে হ্যাঁ, তো? সবাই না? উঠেছে। আপনি উঠুন স্যার। নমস্কার স্যার। চলুন। সম্মানিত যাত্রীবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই রাজধানী প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। আপনারা দয়া করে ওকে ফোনটা দে। কিছুক্ষণের মধ্যেই রাজধানী সব আমার উপর ছেড়ে দাও। হ্যালো আপনারা দয়া করে হ্যালো, আসুন। যে নীল শার্ট পরে আছে ও? হ্যাঁ, মেরে ফেলো ওকে। ওকে। হ্যালো, ও যেন কোনোভাবে বাঁচতে না পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। শেষ করে দাও ওকে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে বললাম তো আমার উপর ছেড়ে দিই। ঠিক আছে, রাখছি। কোথায় তুমি? হায়দ্রাবাদে ইন্টারভিউ দিতে। কবে ইন্টারভিউ? কালকে স্যার। ইন্টারভিউ শেষ করে আমার বাড়িতে চলে এসো। অবশ্যই আসবো স্যার। চেয়ারম্যানের মেয়ে কেমন আছে? আই নো মাই বয়, আই নো এভরিথিং। এনিওয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। একটু বেশি কেনাকাটা করা যাবে এটা ভেবে ওকে সাথে আনলাম না। হঠাৎ করে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেললো, প্রস্তুতি নেওয়ার সময় পেলাম না। এই অবস্থায় ওকে কিভাবে নিয়ে আসতাম? পারে ওরা। তুমি ঠিকই বলেছ, আজকালকার ছেলে মেয়েরা না খুবই অদ্ভুত, কখন কি করা উচিত কিছুই বোঝে না। ওই যে ইলেকশনের সময় ও হেরে যাচ্ছিল আর তখন নির্লজ্জটা দাঁত বের করে হাসছিল, কিচ্ছু বোঝে না। মা পাশে সানিয়া মির্জা থাকে, ওনার বাড়িতে যাই একটা এরকম সময় সানিয়া মির্জাকে নিয়ে ভাবছে। পাগল কোথাকার। আরে নামছিস কেন? কোথায় যাচ্ছিস? কি হয়েছে? এমন করছিস কেন? আরে এত বিরক্তকর কি আছে? চলে আসবে। এদিকে আয়, জলদি গাড়িতে ওঠ। আরে হঠাৎ করে কি হলো মেয়েটার? দেখ মা, আমার কথা শোন, জলদি গাড়িতে ওঠ। ওঠ, কি বললাম, ওঠ। ভেতরে আয় মা। ওটা এখন ওঠেনি। গ্রিন সিগন্যাল পড়েছে, সামনে দাঁড়াচ্ছি। আরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। কই গেল? হ্যালো, এবার আর ওদের হাত থেকে বাঁচাতে পারবি না বন্ধু। কাউকে কিছু না জানিয়ে আমাকে হায়দ্রাবাদে আসতে হয়েছিল। এখানে তো তুইও নেই যে আমাকে বাঁচাবি। আমি এখন কি করব বন্ধু? এখানকার জায়গা সম্পর্কে আমি কিছুই জানি না। ওরা আমাকে মেরে ফেলবে। এখন তুই কোথায় আছিস?
ছেড়ে দাও, মেরো না আমাকে, না। না না, প্লিজ মেরো না। ও অনেক মানুষকে খুন করত, তুমি ওকে মেরে ফেলেছ, কোনো ভুল করনি। যাও, সুন্দর জীবন কাটাও। কি ভাই, টেনশন তো মেয়ে পক্ষের হওয়ার কথা, তাই না? কিন্তু আমি তো ছেলে পক্ষ, তবু আমার কেন টেনশন হচ্ছে? শুনুন, আপনি তো এমএলএ, আপনার তো ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা উচিত ছিল। এত সাদামাটা আয়োজন কেন? টাকা পয়সা নেই নাকি এটা ওর চাল? আমার জন্য কোনো কাজ আছে? তুমি যা তো এখান থেকে। এমএলএ বলল এজন্যই করেছি, সবকিছু আসলে কোনো হুমকিকেও ভয় পায় না স্যার। কত চেষ্টা করা হলো, কিন্তু ওকে বাঁচাতে সব জায়গায় চলে যায়। এখন সবচেয়ে সহজ উপায় হলো মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে নিজেদের মান সম্মান বাঁচানো।
এর অবস্থাটা দেখেছেন? তরুণ ছেলে তো। আমাদের দেশের প্রায় 70% মানুষই তরুণ প্রজন্মের। এত তরুণ পৃথিবীর কোনো দেশেই নেই। আমাদের দেশ তরুণ দেশ। তো বলুন, তরুণদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দারিদ্রতা স্যার। এটা ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় বড় সমস্যা হলো অশিক্ষা। সবাই পড়াশোনা করতে পারবে সেই ব্যবস্থা করা উচিত। তবে এই সমস্ত সমস্যার চেয়েও বড় আর একটা সমস্যা আছে, লো অ্যাসপিরেশন। লো অ্যাসপিরেশন একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এটা যদি মন থেকে দূর করা যায় তাহলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কিভাবে আপনি এত ডিপ চিন্তা করেন আর এত ক্লারিটি বা কিভাবে আসলো? গাইডেন্স ফ্রম এনিবডি, নাকি কেউ আপনাকে এসব বলতে শিখিয়ে দিয়েছে? আমার বাবা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছিলেন। উনি সপ্তাহে 7 দিনই কাজ করতেন। তবে এতে লজ্জার কিছু নেই। আমি আমার বাবার মতো রাত দিন পরিশ্রম করতে চাই স্যার। এই হাঁটতে হাঁটতে তো অনেক দেরি হয়ে গেল। এখন যদি বাস না পাই তাহলে মাথা ঘোরা পড়ে যাবো। এই বাস আসছে। এই আয় উঠি। ভাই একটু ভেতরে যাবেন? আয় এখানে বসি। স্যার কিছু না স্যার, কিছু মনে না করলে সিটটা চেঞ্জ করি। আরে না স্যার, আমার সমস্যাটা বোঝার চেষ্টা করেন স্যার। আরে কি? তেমন কিছু না স্যার, একটা লোক স্যার অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। এই জন্য আসলে আমি চাচ্ছিলাম ও যেন আমাকে দেখতে না পায়। ওই যে দেখতে পাচ্ছেন, ওই নীল শার্ট পরা লম্বা ছেলেটা। আরে আরে এ তো আমার ভাতিজা। এই ভাতিজা। আরে চাচা, আরে এদিকে আয় না। কেমন আছেন আপনি? ভালো। তুই এখানে? আমি এখানে ওই অনেক বদলে গেছিস, বড় হয়ে গেছিস। স্যার আপনি যদি... হ্যাঁ বুঝতে পেরেছি, আপনারা একসাথে বসতে চান আর আমি ওখানে গিয়ে বসবো। আপনি মহান। এই জার্নিটা তো কষ্ট দিচ্ছে কেন? থ্যাংক ইউ। আরাম করে বসুন। অনেকদিন পরে তোকে দেখলাম। কোথা থেকে আসছিস? ইন্টারভিউ দিয়ে এলাম আর কি। কিসের ইন্টারভিউ? ইনকাম ট্যাক্স অফিসার। হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করিস না। আপনার কথা বলুন, আপনি কেমন আছেন? আমি অনেক লম্বা কাহিনী, চল যেতে যেতে বলছি। এরকম প্রতিটা মানুষেরই একটা কাহিনী থাকে। সবাই চায় একটা শান্তিময় জীবন কাটাতে, কিন্তু যদি তাই হতো তাহলে কেউই তার ভেতরের শক্তি আবিষ্কার করতে পারতো না। অল দ্য বেস্ট ইয়ত।